আপনারা দেখছেন হোল্ড দ্য ফ্রন্ট পেজ। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের সামনে হোল্ড দ্য ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসেবে প্রশান্ত ভূষণ বড়ুয়া, পরিচালক ইউকে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ। আমরা কথা বলছিলাম 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ এবং তৎকালীন সময়ের প্রেক্ষাপটে ওই ভাষণের গুরুত্ব নিয়ে। আপনি যেটা বলছিলেন যে তৎকালীন সময়ে এই ভাষণটা ছিল স্বাধীনতার ঘোষণার জন্য এক ধরনের ঘোষণাপত্র এবং পরবর্তীতে যার কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তো আপনার কি মনে হয় ওই ধরনের ভাষণ এবং যার মাধ্যমে বাংলাদেশের সূচনা, এই জিনিসটা আসলে কতটুকু বাঙালি জাতিকে ভবিষ্যতে উদ্বুদ্ধ করতে পারবে? হয়েছে কি, আপনি দেখবেন বাঙালি জাতি তো 3000 বছরের প্রাপ্ত ইতিহাসে কখনো স্বাধীন ছিল না। আমরা বরাবরই কিন্তু রেভেলিয়াস ছিলাম। দিল্লির শাসকরা বলতো বাঙ্গাল মুলুক, ও খালি বিদ্রোহী করে, হ্যাঁ, এরকম ছিল। অর্থাৎ এটি কিন্তু আরেকটি প্রমাণ ইতিহাসের, বাঙালি কিন্তু কখনোই কোনো বিদেশি শাসককে মেনে নেয় নাই। নিউজউইক এপ্রিলে 1971-এ এই ভাষণের পরিপ্রেক্ষিতেই বলেছিল যে শেখ মুজিব ইজ এ পোয়েট অফ পলিটিক্স। আমরা যে শেখ বঙ্গবন্ধু বা মানে বঙ্গবন্ধুকে যে আমরা রাজনীতির কবি বলি, এইগুলোর কারণে। আবার লন্ডন অবজারভারের তৎকালীন সাংবাদিক সিরিল ডান তার পর্যবেক্ষণে বলেছিলেন এই ভাষণের পরেই যে এই প্রথম দীর্ঘদেহী, বাঙালিদের মতো দেখতে, শালপ্রাংশু দেহ বাঙালিদের মধ্য থেকে তাদের এই মাটির গন্ধে, তাদের এই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হওয়া কেউ একজন তৈরি হয়েছে তাদেরকেই শাসনের পথ দেখাতে। এটা লন্ডন অবজারভারের সাংবাদিক সিরিল ডানের অভিমত ছিল। আর কিউবার ফিদেল ক্যাস্ট্রো জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে যেটা বলেছিলেন সেটা তো ইতিহাস হয়ে গেছে। I have not seen Himalayas, but I have seen Sheikh Mujib. In charisma and courage, Sheikh Mujib is Himalayas. এই যে ভাষণের সাথে এগুলো যুক্ত কেন? বঙ্গবন্ধু কিন্তু শুধু একতরফা স্বাধীনতার পথেই যান নেই, উনি কিন্তু আরেকটি কথা বলেছিলেন 7ই মার্চে, একজনও যদি হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। অর্থাৎ ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি যখন অধিবেশনে আসতে চাচ্ছে না, বঙ্গবন্ধু বলেছিলেন যে 6 দফার ভিত্তিতে সংবিধান রচনা হবে, কিন্তু একজনও যদি হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। তবে এখানে একটি জিনিস, বঙ্গবন্ধু কিন্তু এই কথা বলেছিলেন যে একজনই যদি হয় তার ন্যায্য কথা আমরা মেনে নিব সংসদের ক্ষেত্রে। আজকে আমরা বর্তমান প্রেক্ষাপট কিন্তু আমরা টোটালি ভিন্ন দেখতে পাই। এক্স্যাক্টলি, আপনি লক্ষ্য করবেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের যে দর্শন সেটি কিন্তু জোরের যুক্তি না, যুক্তির জোর। এই যে জোরের যুক্তি না, আমরা কিন্তু আর্টিকেল 65-এ বলা হয়েছে, আমাদের পার্লামেন্টের কিন্তু অসাধারণ সুন্দর একটি নাম আছে, হাউস অব দ্য নেশন। আর্টিকেল 65-এ সংবিধানে আমাদের পার্লামেন্টের ইংরেজি নামকরণটি হাউস অব দ্য নেশন। অর্থাৎ আমরা রাষ্ট্র কাঠামোতে আমরা নিশ্চিত করেছি, শপথ করেছি যে আমরা ঝগড়া করব, বিতর্ক করব, আমরা বিবাদ বিসংবাদে যাব উইদিন দ্য পার্লামেন্ট, ইন দ্য হাউস অব দ্য নেশন। জাতির ঘর বলা হয়েছে পার্লামেন্টকে, আমরা সেটা মানছি না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এ থেকে বের হয়ে আসতে পারি কিভাবে আমরা? খুবই জরুরি হবে আমরা সত্যিকার অর্থে যদি যুক্তির জোর প্রতিষ্ঠা না করতে পারি, আমরা যদি ডায়ালগ বেসড সমাজ প্রতিষ্ঠা না করতে পারি, নলেজ বেসড রাজনীতি এবং নলেজ বেসড ইকোনমি। আজকে দেখেন ইকোনমির কথা আসতেই হবে, কারণ আমরা টিকতে পারবো না। একটা বছর যদি শুধু খরা হয়, পরের টার্মে যদি বন্যা হয়, আমাদের মানুষ একজনের নিউ অরলিয়েন্সের মতো হবে, একজনের মাংস আরেকজন খাওয়ার জন্যও পাবেন, মানুষজন নরখাদক হয়ে যাবে, এরকম অবস্থা হবে। অর্থাৎ আমরা খাবার দিতে পারবো না মানুষকে, আর যদি খালি পানির অভাব হয়। এই জন্য আমাদের এখন সমাজটা, আমি নিশ্চিতভাবে মনে করি যারা রাজনীতি করছেন, তারা শীর্ষে আছেন, তারা আমার আপনার চাইতে অনেক বেশি প্রজ্ঞা ধারণ করেন এবং এই দেশটাকে শুধুমাত্র বিতর্কের সীমিত না রেখে আমাদের একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, শুধু অর্থনীতিতে না, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, একটা টেকসই উন্নয়ন এবং একটি ঠাস বুনন যেটা আমরা বলি, একটি মানবিক সমাজ, ন্যায় বিচার ভিত্তিক সমাজ
এবং সবচেয়ে বড় কথা একটা ইকুইটেবল সোসাইটি। এই যে সংবিধানে বারবার বলা হয়েছে যে আমাদের শহর এবং গ্রামের বৈষম্য কত প্রকট। আজকে যারা জিপিএ 5 পায় তারা কত সৌভাগ্য শহরে থেকে, এবং গ্রামের ছেলেটি সে এখনও 3 মাইল হেঁটে স্কুলে যায়, এবং সমস্ত বাজেট বরাদ্দ শহরগুলোর জন্য কেন্দ্রীভূত হয়ে আছে। এই যে 7ই মার্চের প্রেরণা কিন্তু ওখানেই। 7ই মার্চ কারা করেছে, মুক্তিযুদ্ধ কারা করেছে জানেন? একটি পরিসংখ্যানে ছিল গ্রামের লোক শতকরা 70 জন যুবক মুক্তিযুদ্ধে গিয়েছিল, শহরের কিন্তু 70% যায়নি। কিন্তু যখন মুক্তিযুদ্ধের সফল হলো, সুফলটা পাওয়ার সময় হলো, শহরের লোকরা কিন্তু সুফলটা গ্রামের লোকের কাছ থেকে আত্মসাৎ করে ফেলেছে। সুতরাং বাংলাদেশের আসলে আমরা যে বলি যে বিভক্তি, মূল বিভক্তি তো ওখানেই। আমরা গ্রামকে বঞ্চিত করে চলছি, কৃষককে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু ইউরোপে কত সাবসিডি দেয়, আমেরিকার কৃষকদেরকে গম উৎপাদন না করার জন্য সরকার আগাম টাকা দেয়, জাহাজে করে গম একসময় ফেলে দিত মার্কেট ঠিক রাখার জন্য। আবার বাংলাদেশের মতো ছোট দেশ যখন 1000 কোটি টাকা কৃষককে ডিজেল এবং সারে সাবসিডি দেয়, ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য বন্ধ করে দেয়, না দেয়া যাবে না। অথচ আমরা যখন তাদেরকে ডিফাই করে সাহায্য কয়েকবার দেয়া হলো, সাবসিডি দেয়া হলো, বাংলার কৃষক কিন্তু রোকেই প্রমাণ করেছে দে নেভার বিট্রে উইথ দ্য নেশন। শ্রমিক কিন্তু কখনো বিট্রে করে না। বঙ্গবন্ধুর একটা কথা ছিল, বক্তৃতা ছিল যে আমার গরিব, আমার কৃষক দুর্নীতি করে না, তার স্কোপ নেই, শ্রমিক দুর্নীতি করে না, তার স্কোপ নেই, দুর্নীতি করে আমরা 5% শিক্ষিত লোক। তখন বোধহয় 5% শিক্ষিত ছিল, এখন একটু বেড়েছে। সুতরাং আমি তো বলবো আমাদের চাইতে কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক এরা অনেক বেশি দেশপ্রেমিক। মধ্যপ্রাচ্যের লেবাররা আমার চাইতে অনেক বেশি দেশপ্রেমিক। কারণ আমরা স্বার্থটা দেখি, ওরা কিন্তু স্বার্থটা আগে দেখে না। ওরা কিন্তু গ্রামে পরিবার রেখে আসছে, তাদের জন্য 90% টাকাটা পাঠিয়ে দেয়, সেই টাকা গ্রামীণ অর্থনীতিকে আজকে আমরা যে বাহাদুরি করি, গর্ব করি, $14,000 বিলিয়ন, এটা কিন্তু তাদেরই অবদান।